আজ 1 মাস 12 দিন পর জেল থেকে ছাড়া পেলাম। অবশ্য এত তাড়াতাড়ি ছাড়া পাওয়ার কথা নয়। ঢুকেছিলাম নারী নির্যাতন কেস নিয়ে। জানি না ওটা নারী নির্যাতন কিনা, আর জানার চেষ্টাও করি না। আমি এখনও থানাতেই আছি, কারণ যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাবা আমাকে ত্যায্যপুত্র করেছে, কারণ যুক্তিযুক্ত। কেউ এমন ছেলে চায় না যে ছেলের চরিত্র খারাপ। পরিস্থিতি আমি মেনে নিয়েছি, এজন্য আমি থানাতে বসে নাই। পুলিশ অফিসার বসতে বলেছে তাই বসে আছে। বেশ কিছু সময় পর একজন স্যুট পরা ব্যক্তি আসলেন, এসে আমার মুখোমুখি বসলেন। কি খবর ইয়াংম্যান? ভালো। আপনি কে? আমি একজন মানুষ। তুমি নিশ্চয়ই ভাবছো তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হলো কেন। এটা অবশ্যই ভাববার বিষয়। আমি তোমার জামিন করিয়েছি। কেন? আর কারণ? কারণ আমি তোমাকে চিনি। তুমি একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে, এবং ভালো কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা হয়েছিল। এবং তুমি কেন জেলে আছো সবটাই আমি জানি। কিন্তু এটা তো মূল কারণ নয়। হুম, তোমার জামিন করানোর কারণ তোমাকে আমার কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য। আপনি কিভাবে শিওর হলেন? আপনি বললেই আমি আপনার কোম্পানিতে কাজ করব? আমার বিশ্বাস তুমি আমাকে ফেরাবে না। এখন চলো আমার সাথে। তোমার জন্য একটা নতুন ফ্ল্যাট কিনেছি, তুমি সেখানেই থাকবে। আপত্তি আছে নাকি? না, চলুন। ধন্যবাদ ইয়াং ম্যান। আমি জানতাম তুমি আমাকে ফেরাবে না। হুম, চলুন। অতপর ভদ্রলোকের সাথে তার গাড়িতে চড়ে একটা বিল্ডিংয়ের সামনে আসলাম। সেখানেই তিনি তার কেনা নতুন ফ্ল্যাটে চাবি আমাকে দিয়ে চলে গেলেন এবং তার একটা কার্ড আমাকে দিয়ে গেলেন। পরের দিন ওনার দেওয়া কার্ডের ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে হাজির হলাম এবং অফিসে জয়েন করলাম। প্রথম দিন বেশ কিছু কাজ করে বাসাতে ফিরে আসলাম। অনেকেই ভাবছেন যে আমি কেন জেলে ছিলাম। তবে শুনুন সে ঘটনা। সেদিন ছিল শুক্রবার। সকালে অনিকার সাথে পার্কে দেখা করার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আমার আসতে দেরি হয়ে গেছিল। ততক্ষণে আনিকা পার্ক থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল। আগেই বলি, অনিকা আমার গার্লফ্রেন্ড ছিল। অনিকা খুব বদরাগী ছিল। ওর এই রাগের কারণেই আমি 1 মাস জেল খেটেছি। কারণ সেদিন আমি রাস্তায় ওর পাশে গিয়ে হাত ধরে বললাম, অনিবাবু, সরি। হাত ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে বলল, ওই ছেলে, কে আপনি? আর এভাবে আমার হাত ধরেছেন কেন? বলছি তো সরি, আর কখনো দেরি হবে না। আজব, কে আপনি? আমাকে ডিস্টার্ব করছেন কেন? অনিকা, এভাবে রিয়াক্ট করছো কেন? তো কিভাবে রিয়াক্ট করব? বেয়াদব ছেলে একটা, চেনা নাই জানা নাই একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে ডিস্টার্ব করছেন। কি ম্যাডাম, কোনো সমস্যা? দেখুন, এই ছেলেটা আমাকে হেনস্থা করছে। এসব কি বলছো অনিকা? এবার আমরা বলবো, রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা থানাতে নিয়ে কয়েকটা ঘা দিলেই বুঝতে পারবি, চল। তার পরের কাহিনী তো প্রথমেই বলা হয়েছে। কয়েকদিন অফিস করার পর বসের কাছে খুব প্রিয় হয়ে উঠলাম, কারণ আমি 2 দিনের কাজ একদিনেই করতে পারি। এজন্য অফিস থেকে আলাদা কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমাকে। আমি যখনই ইচ্ছা তখন অফিসে আসি এবং আমার কাজ শেষে অফিস থেকে চলে যাই। আজ হঠাৎ ফাইল জমা দিতে গিয়ে দেখলাম বসের চেয়ারে একটা মেয়ে বসে আছে। আমি যে রুমে ঢুকেছি সেদিকে খেয়াল নেই, বসে বসে ফোন টিপছে। এক্সকিউজ মি। জি জি, বলুন। স্যার কোথায়? বাবা তো একটু বাইরে গেছে। ওহ আচ্ছা, ফাইলগুলো রেখে গেলাম, স্যার আসলে বলবেন। আচ্ছা, বলবো। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না থাক, আমি চলে যাব। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তানভীর।
ও, আপনি সেই সারাদিন বাবা আপনার প্রশংসা করে। আপনার জন্য আমাদের ব্যবসার বেশ উন্নতি হয়েছে। ধন্যবাদ আপনাকে। এটা আমার কর্তব্য, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আচ্ছা, আমি আসি। আচ্ছা, ঠিক আছে। কয়েকদিন পর বসের রুমে ডাক পড়ল, তাই বসের রুমে গেলাম। স্যার, কিছু বলবেন? হুম, আগামীকাল আমার মেয়ে রিনিতার বিয়ে, তোমাকে অবশ্যই আসতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার যেতে পারো। ওকে। আমি সেদিনের মতো অফিস করে বাসাতে ফিরে আসলাম। পরের দিন সন্ধ্যায় বসের মেয়ের বিয়েতে গিয়ে উপস্থিত হলাম। অফিসের সবাই এসেছে, যে যার মতো গল্প করছে। আমি একা একা দাঁড়িয়ে আছি, কারণ অফিসের কারোর সাথে আমার তেমন পরিচয় নাই। আমি কারোর সাথে কথা বলি না, দরকার ছাড়া বসের সাথেও কথা বলি না। আগে অবশ্য আমি এমন ছিলাম না, তবে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছি। এখন একাকী থাকতে থাকতে একাকিত্বকে সঙ্গী করে নিয়েছি। কোলাহল এখন সহ্য হয় না, তাই একাই দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে শুনলাম, কেমন আছো তানভীর? সেই পরিচিত কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালাম। সেই পরিচিত মানুষটা আমাকে বললেন, হুম, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞাসা করবেন আমি কেমন আছি? ইফটিজাররা কোনো মেয়ের ভালো মন্দ জিজ্ঞেস করতে জানে না, শুধু রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করতে জানে। সরি, আসলে আমি সেদিন বেশি রেগে গিয়েছিলাম, তাই কে না কি বলেছি ঠিক নেই। সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। আপনার এই রাগের কারণে একটা ছেলে পরিবার হারিয়েছে, মান সম্মান সব কিছু হারিয়েছে। আমি ভাবতেই পারিনি আমার রাগের কারণে তোমার এত ক্ষতি হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাথা নিচু করে আছে, চোখ দিয়ে জল পড়ছে। দেখুন ম্যাডাম, এভাবে কাঁদবেন না এখানে, নাকি এবার গণপিটানি খাওয়াতে চান? অনিকা কাঁদতে কাঁদতে চলে গেল। কাঁদুক, যত ইচ্ছা কাঁদুক, তাতে আমার কিছু যায় আসে না। অতঃপর ভালোভাবেই বিয়ে শেষ হলো। একটু আগে জানতে পারলাম অনিকা বসের ভাইয়ের মেয়ে, তবে তারা আমাদের ব্যাপারে কিছু জানে না। আবার আগের মতো অফিস করতে লাগলাম। সপ্তাহখানেক বাদে আজ একদম অফিস টাইমে অফিসে আসলাম। রুমে ঢুকে দেখি বস আর অনিকার বাবা বসে আছে। আমি গিয়ে আমার চেয়ারে বসলাম। স্যার, আমার রুমে কি মনে করে? তোমার সাথে একটা কথা বলার ছিল। জি, বলেন। আমি ভেবেছিলাম আমার মেয়ে রিনিতার সাথে তোমার বিয়ে দেব, কিন্তু ও ভালোবেসে বিয়ে করলো, তাই ভাবছি অনিকার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। এতে তোমার কোনো আপত্তি আছে? দেখুন স্যার, আপনি তো জানেন আমার সাথে ঘটে যাওয়া বাজে ঘটনা, আর সেই ঘটনার জন্য অনিকা দায়ী। এবার বলুন, অনিকাকে কি আমার বিয়ে করা উচিত, যার জন্য আমি পরিবার হারিয়েছি? তাকে বিয়ে করলে আমি বা আপনার ভাইজি কিভাবে সুখী হবে বলতে পারেন? তানভীর, আমরা সবটা জানি। অনিকা আমাদের সবটা বলেছে। রিনিতার বিয়েতে তোমাকে দেখার পর থেকে সারাদিন কেঁদেই যাচ্ছে। এভাবে চলতে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে যাবে। মেয়েটাকে বাঁচাও তুমি। পারবেন আপনার মেয়ে আমার থেকে যেগুলো কেড়ে নিয়েছে সেগুলো ফিরিয়ে দিতে? তুমি যদি চাও আমি তোমার পরিবার তোমাকে ফিরিয়ে দেব, আর তোমাকে তো আগেই চাকরি দিয়েছি। যদি আমার পরিবার ফিরিয়ে দিতে পারেন এবং যদি আমার পরিবার এই বিয়েতে রাজি থাকে, তবে আমি অনিকাকে বিয়ে করব। ঠিক আছে, আমরা আসি। ওকে। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল, কিন্তু কিছুই আগের মতো হলো না। অফিসে বসে কাজ করছিলাম, ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে বসের নাম ভেসে উঠল। হ্যালো। হ্যাঁ তানভীর, আমাদের বাসাতে আসো এখন।
কেন? আসলেই দেখতে পারবে। আচ্ছা, আসছি। অতপর অফিস থেকে বেরিয়ে বসের বাসার দিকে রওনা হলাম। বসের বাসার ভেতরে ঢুকতেই দেখতে পেলাম মা বাবাকে। মা আমাকে বুকে জড়িয়ে কেঁদে উঠল। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। মান অভিমানের পালা শেষে বসের কথা মতো অনিকার সাথে অনিকার রুমে গেলাম। অনিকার রুমে ঢুকতেই অনিকা আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কি করছেন ম্যাডাম? একজন ইফটিজারকে এভাবে জড়িয়ে ধরছেন? ধরেছি, বেশ করেছি। যদি আপনাকে উত্ত্যক্ত করি? তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমাকে আর কষ্ট দিও না। আগের মতো আপন করে নাও না প্লিজ। অনিকাকে আমি খুব ভালোবাসি, তাই ওর কান্না দেখে সব কিছু ভুলে গিয়ে ওকে বুকে টেনে নিলাম। ভালোবাসায় মান অভিমান থাকা ভালো, তবে তা অতিরিক্ত নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আমি অনেক দেখি, অনেকেই কমেন্ট করে জানান কোনো গল্পে যেন স্যাড এন্ডিং না হয়, তাই আজকের গল্পটিও হ্যাপি এন্ডিং দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।